कौन जीता कौन हारा, ये है किस्सा बाद का। ये जिंदगी है एक जुआ, कभी जीत भी कभी हार भी। यहाँ दुश्मनों के भीड़ में मिल जाएंगे तुझे यार भी। तू खेलता जा बाजियों पे बाजिया, तू खेलता जा बाजियों पे বাজিয়া। হাই, আমি ইপ্সিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম, এই গানটা আমি একজনকে ডেডিকেট করলাম। কাকে বলুন তো? অবশ্যই সঙ্গীতা ম্যাডামকে। তো এই যে আমাদের এখানে জীবনে প্রত্যেকটা জায়গাতেই তো জুয়া চলে, তাই না? জীবনটাই তো জুয়া। নিজের সাথে চলা মানুষগুলো হঠাৎ করে পিছন ফিরে পাল্টি মেরে দিল, পিঠ দেখিয়ে দিল। তো এরকম অনেক মানুষের সাথেই সঙ্গীতাদিকে এই সারা জীবনে তাদেরকে নিয়ে চলতে হবে, তাদেরকে ফেস করতে হবে। সেই জন্যই আজকে এই গানটা সঙ্গীতা ম্যাডামকে ডেডিকেট করলাম। যে পথে আপনি নেমেছেন সে পথে আপনার মানে প্রচুর দুশ্মন তো থাকবে, কিন্তু সেই দুশ্মনের মধ্যে থেকে কিছু বন্ধু আপনি পেয়ে যাবেন, সেটাকে আপনাকে চিনতে হবে। যেমন কিনা আপনি অবশ্যই আপনার যে টিম বানিয়েছেন তাদের মধ্যে কিছু মানুষকে চিনেছেন বলেই তো তাদেরকে টিমে নিয়েছেন। তো সেরকমই বলছি যে এরকম প্রচুর দুশ্মনের মধ্যে থেকে দোস্ত তো পাবেন, আপনাকে শুধু চোখ কান খোলা রেখে বন্ধুটা চিনে নিতে হবে। তো এই জন্যই এই বলেই আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে? এই আজকের ভিডিওটা আমি দুটো লাইভ পুরোটা দেখেছি, ঘুম বিসর্জন দিয়ে রাত জেগে পুরো লাইভ দেখেছি। এক হচ্ছে গিয়ে আমাদের সঙ্গীতা ম্যাডামের যে লাইভটা হচ্ছে সেটা, আর একটা দেখেছি একজন শিক্ষিত অফিসার তার চ্যানেলে একটা লাইভ। তো শুনছি নাকি সে একবার করে লাইভ করে আর প্রাইভেট করে দেয়, মানে এমন কথা সে বলে ফেলে, তার ভার যখন সে সামলাতে পারে না তখন সে লাইভ প্রাইভেট করে দেয়। হ্যাঁ, এর আগেও দেখেছেন ওনার একটা কথা শুনেছিলাম, যেটাতে উনি বলেছেন যে সব অফিসাররা কিন্তু মেরুদণ্ড বিক্রি করে না। সব আইও সব অফিসার তারা কিন্তু মেরুদণ্ড বিক্রি করে না, এটা একটা স্টেটমেন্ট উনি বলেছেন। তার মানে এই স্টেটমেন্টটার মানে যখন উনি দিচ্ছেন, তার মানে উনি এটা বলছেন যে কিছু কিছু আইও আছে যারা কিনা মেরুদণ্ড বিক্রি করেন। তাহলে এটা সরাসরি কিন্তু প্রশাসনিক লোকদের ওপর আঙুল তোলা, প্রমাণ ছাড়াই এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া, যাতে কিনা প্রত্যেকটা মানুষ যারা কিনা আইও, কোনো না কোনো কেসের আইও, তাদের ওপরে আঙুল, সন্দেহের তীর, আঙুল সব যাতে চলতে পারে। এটা আমি আগে মানে ঘুরে দাঁড়াতে পারে, আমি এই কথাটা আগেও বলেছিলাম যে কিছু আইও এখনও বিক্রি হয় না। তার মানে উনি বোঝাতে চাইছেন যে অল্প সংখ্যক মানুষ আছে যারা শীত দ্বারা সোজা রেখে যারা নিজেদের কর্তব্য করছে, বাদবাকি আমরা এখানে যত আইও দেখছি, যত পুলিশ অফিসার দেখছি, সবাই বিকাউ। এটা ওনার স্টেটমেন্ট ছিল। মানে ভাবতে পারছেন কত বড় লুজ টক একটা, যিনি কিনা নিজে মানে সরকারি চাকুরে। তো সেরকম ভুলভাল কথা যখন বলবেন তখন তো তাকে মানে প্রাইভেট করেই দিতে হবে। সে ভিডিও হোক বা তার লাইভ হোক, যাই হোক না কেন, ভুল কথা বলবে, ভুল স্টেটমেন্ট দেবে সোশ্যাল মিডিয়াতে, আবার মুখ পুড়িয়ে সেগুলোকে প্রাইভেটও করে দেবে। কত বড় মানে কি বলবো, অশিক্ষিত মনে হয়। উনি তো আবার বলেছেন যে শিক্ষিত মানুষকে অশিক্ষিত বললে নাকি গায়ে লাগে না, কিন্তু অশিক্ষিত মানুষকে অশিক্ষিত বললে গায়ে লাগে। তো ওনাকে তো আজকাল খুব দেখছি শিক্ষিত বলা হচ্ছে বলেই উনি মানে জাস্ট লাফাতে থাকছেন। তার মানে কি শিক্ষিত মানুষ যাদের প্রকৃত শিক্ষা নেই তাদেরকে শিক্ষিত বললে তারা লাফাতে শুরু করে দেন? ওনার যুক্তিতেই কিন্তু মনে হচ্ছে। তো যাই হোক, আজকে ম্যাডামের যে লাইফটা, যেটা আমি গতকাল হয়েছে দেখেছি, সেখানে উনি ফার্স্টেই বলেছেন উনি ইকোনমিক্সের স্টুডেন্ট। তো আমিও অল্প বিস্তর ইকোনমিক্স পড়েছি, তো সেখানে উনি ওনার পয়েন্ট অফ ভিউটা দিয়েছেন। আমি একটাই কথা ওনাকে বলতে চাই, ইকোনমিক্সের যেটা মেন ফান্ডা সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো সেখানে আমি বলবো যে ম্যাডাম, আপনার কিন্তু ডিমান্ড রয়েছে। এই যে আপনি বললেন না যে বলো তোমরা আমার সাথে থাকবে কি না, বলো আমার সাথ দেবে কি না, তো সেখানে বলবো যে আমরা কি দর্শক আপনাকে চায়, দর্শক আপনার সাথ চায়। তো দর্শক ডিমান্ড করছে, আপনি শুধু সাপ্লাই দিয়ে যান, আমরা রয়েছি। ঠিক আছে, এই বলে শুরু করলাম। তো যাই হোক, এই লাইফটার মধ্যে উনি মানি লন্ডারিংয়ের কথা তুলেছেন, যে এই যে বিভিন্ন জায়গা থেকে
তোলা হচ্ছে কথা, যে আরোপ অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে ম্যাডাম বা ম্যাডামের অ্যাসোসিয়েটসরা তারা মানি লন্ডারিং করেছে। তো মানি লন্ডারিংটা একটা এত বড় ওয়ার্ড, এটার মানে অর্ধেক মানুষ বোঝেই না এখানে যারা আছে। তো সেক্ষেত্রে মানি লন্ডারিং করলে তার তো কোনো এভিডেন্স থাকতে হবে, তাই না? এমনি মুখে আমি বলে দিচ্ছি মানি লন্ডারিং হয়েছে, টাকার তছরূপ হয়েছে, এত এত টাকার ঘাপলা হয়েছে, এটা কিন্তু মানে বলা, জাস্ট মুখে বলা আর সেটা প্রমাণ করে দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। এরকম রাজনৈতিক দলদের সম্পর্কে, রাজনৈতিক নেতাদের সম্পর্কে যখন মানুষ কোনো মানে কেউ তার বিরুদ্ধে যখন বলে, তখন কিন্তু তারা প্রমাণ দেখায় যে এই কোনো একটা ধরুন যেমন চারা ঘোটালা, যেমন মাঝখানে একবার হয়েছিল 5G ঘোটালা, এরকম সব এক একটা ঘাপলা ঘোটালা সবার সম্পর্কে কিন্তু তারা দেয় যে কত কোটি, কত হাজার কোটি টাকা কোনো খাতে দেওয়া হয়েছে সরকারের জন্য, আর সে টাকা খরচা না করে কেউ আত্মসাৎ করেছে, তারা কিন্তু প্রমাণ দিয়ে বলে। এক্ষেত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি, শুধুমাত্র মানে বলাই হচ্ছে। তো তার থিওরিটা অবশ্যই বলবো। তো এরকম একটা লাইভও অ্যারেঞ্জ করা হয়েছিল, যেটা কিনা সীমার লাইভে, সেখানে বলেছিল যে আমি, আপনারা উঠুন, এসে বলুন, প্রমাণ দিন যে আমি কোথায় কত টাকা কার কাছ থেকে নিয়েছি, যেটা ঘাপলা করেছি। ওই লাইভটায় আমিও ছিলাম, পুরোটা আমি ছিলাম। তো সেখানে কারোর একজনের ক্ষমতা হয়নি যে এটা সপক্ষে কোনো প্রমাণ দেবে, কোনো স্ক্রিনশট, কোনো কল রেকর্ডিং, কিচ্ছু না। উল্টে যিনি কিনা গিফট হিসাবে সন্দীপদের বাড়িতে খাট আলমারি পাঠিয়েছেন, তিনি নিজে এসেছিলেন, এসে বলেছেন যে হ্যাঁ আমি টাকা দিয়েছি। খাট আলমারি তো ওখান থেকে পাঠানোটা মানে একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে উনি কী করেছেন, টাকা পাঠিয়ে দিয়েছেন যে এই টাকা দিয়ে যাতে ওদের জন্য একটা খাট, একটা আলমারি কিনে দেওয়া হয়। কারণ দেখেছিলেন যে এই ভরা শীতের মধ্যে যখন মানে বাচ্চাটার পিঠের তলা থেকে খাট তার মা ছিনিয়ে নিয়ে চলে গেছিল ক্ষমতা প্রদর্শনী করে, তখন এই মানুষটি সহ্য করতে পারেননি, কারণ সে মাতৃগর্ভ থেকে এই বাচ্চাটিকে দেখে আসছে, আর এই গিফট দুটো সেই বাচ্চাটির জন্য দেওয়া হয়েছে, তার বাবাকে নয়। ঠিক আছে? তো যাই হোক, সেখানে তিনি দাঁড়িয়ে এসে বলেছেন যে হ্যাঁ আমি টাকা দিচ্ছি। তো চিন্তা করে দেখুন যে কেউ তার যদি এটা কোনো ব্ল্যাক মানি হয়, সে কখনো এসে অন ক্যামেরা লাইভে এসে উনি অ্যাডমিট করবেন যে হ্যাঁ আমি দিয়েছি? কিন্তু যেই কথাটা তুলেছিল তার ক্ষমতা হলো না যে সামনে আসে, সে এখন বিভিন্ন চ্যানেলের মধ্যে যায়, গিয়ে সেখানে ফেউ ফেউ করে। তার মানে যেহেতু আর কি স্বার্থ চটেছিল, সে চেয়েছিল যে টাকাটা তার হাতে থাকবে, সে তার পছন্দের দোকান থেকে কিনবে, সেখান থেকে হয়তো কিছু কাটমানি পাবে, সেই জন্য সেটা হয়নি বলে আর খারাপ লেগেছে যে ওনাদেরই মানে, বা উনিও বাংলাদেশি, ইনিও বাংলাদেশি, অথচ যিনি খাট আলমারি গিফট করছেন সে একে মানে নিজের দেশের মানুষকে বেশি বিশ্বাস না করে সীমাকে বিশ্বাস করছে। সেটা হয়তো একটা ইগো হার্ট হওয়ার জায়গা, আর যার জন্য, যার বদলা এখন উনি সে আর কি বিভিন্নভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, এই মানি লন্ডারিং বা এই যে কোনো তছরূপের কথা, এই জিনিসটা শুধুমাত্র একটা থিওরির ওপর দাঁড়িয়ে এরা করে যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে ওদেরই দলের একজন রিভিল করে দিয়েছে যে এটাই আসল ওদের বেস, যে কোনো মিথ্যে কথাকে যদি কনফিডেন্সের সাথে জোর দিয়ে বারবার করে বলা যায়, তাহলে সেটাকে দর্শকরা কিছুদিন পর সত্যি বলে মেনে নেয়। যে জিনিসটা এই ওয়াইটিতে দুজন করে আসছে, এক হচ্ছে এই ঘোড়ামুখী দালাল আর তার চম্পা ভাই, তারা দুজনেই স্ট্রেট ফেস নিয়ে সমান এই মিথ্যে কথাটাকে কনফিডেন্সের সাথে বলছে, যাতে কিছু সংখ্যক মানুষ সেটাকে সত্যি ভেবে নেয়। তবে একটাই জিনিস জানবেন, সত্যি তো সত্যি, সত্যির জন্য, সত্যিকে সত্যি প্রমাণ করার জন্য কিছু লাগে না, প্রমাণ ঠিক নিজের থেকে চলে আসে। তো এরা যেহেতু মিথ্যে কথা বলছে, তাই তার জন্য কোনো রকম কোনো প্রমাণ ওরা দিতে পারছে না, শুধু ওই একটা থিওরির মধ্যে যে বলে যাও কনফিডেন্সের সাথে, আজ নয় কাল নয় পরশু দর্শকরা এটাকে সত্যি বলে মেনে নেবে। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, লাইভের মধ্যে আমাদের সঙ্গীতা ম্যাডাম বললেন যে আরটিআই একজন নাকি খুব আরটিআই করে, আমাদের এখানে নাকি একজন আরটিআই পাগলি আছে, সব কথায় শুধু বলে আরটিআই। তো যাই হোক, আমি আরটিআই পাগলি নই, কিন্তু আরটিআই এর কথা যখন শুনলাম দিদি, আমার কিন্তু খুব একটু আরটিআই করতে ইচ্ছা করছে, কারণ আমি জানতে চাই যে মাত্র 10,000 টাকা মাইনেতে একজন কি করে মার্বেলে মোড়া অট্টালিকা তৈরি করতে পারে, তার মধ্যে এরকম দামি দামি ফার্নিচার সমস্ত কিছু আমি জানতে চাই। সে কিভাবে সাশ্রয় করে, কিভাবে সংসার চালায়, যে এত বড় একটা অট্টালিকা মার্বেলে মোড়া সে তৈরি করতে পারলো। এটার জন্য আরটিআই করতে চাই, কিভাবে করতে পারি প্লিজ একটু গাইড করবেন।
তো যাই হোক, লাইভে বেশ কয়েকজন উঠেছেন, তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে দিশানির কথা শুনে। মেয়েটিকে বেশ কিছুদিন আগে কাঁদতে দেখেছিলাম অনলাইন, একেবারে লাইভে কেঁদেছে, ভিডিওর মধ্যে কেঁদেছে। তার যা অবস্থা দেখেছিলাম সেখান থেকে মেয়েটি হাসছে, মানে ওর চোখে মুখে বোঝা যাচ্ছে যে ও কতটা ভালো রয়েছে। শুধু তাই নয়, ওর ফ্যামিলি, ওর বাবা, ওর মায়ের কথা শুনে বুঝলাম যে তারা কতটা স্যাটিসফাইড তাদের মেয়ের জীবন নিয়ে, সামনের ভবিষ্যৎ নিয়ে। খুব শীঘ্রই যে ছেলেটির সাথে আর কি ওর বাগদান হয়ে গেছে, তার সাথে ওর বিয়ে হবে, শুনে ভীষণ ভালো লাগছে। মেয়েটি ভীষণ সুন্দর, খুশি রয়েছে, হ্যাপি রয়েছে, দেখে সত্যি বলছি যেন নজর না লাগে। দুহাত ভরে প্রাণ ভরে আশীর্বাদ করেছি মেয়েটি যেন ভালো থাকে, মেয়েটির ভবিষ্যৎ যেন খুব সুন্দর উজ্জ্বল হয়। শুধু তাই না, একে তো দেখলাম, আর বাদবাকি যারা আর কি এর সাথেই যে দুজন আছে, চাইবো তারাও যেন ভালো থাকুক, তাদের খুব তাড়াতাড়ি সবাই তারা সুস্থ স্বাভাবিক লাইফে ফিরে আসুক, এটাই চাইবো। তো যাই হোক, তারপর আরও একজন উঠেছিলেন রেনবো, তাকে আমি অনেক দিন আগে তার ভিডিও দেখতাম, তারপর অনেক দিন পর দেখলাম, কিন্তু সে দেখলাম যা ধুয়ে দিল আমাদের শিক্ষিত অফিসারকে, যে হারে ধুয়ে দিল। তো সত্যি কথা, তার মধ্যে একটা কথা সত্যি, যেটা আর কি আমারও মনের মধ্যে এসছে, যে এই যে অফিসার, সে এখন বড় গলা করে বলছে যে সে নাকি ইউপিএসসি প্রিলিমসটা ক্লিয়ার করেছিল, মেন্সটা করা হয়নি। আমি এটা জানতে চাই, আমি এটার প্রমাণ চাই। সত্যি কথা বলতে এটা প্রমাণ চাই, কারণ উনি যেভাবে নিজের শিক্ষার প্রমাণ দিচ্ছেন, তাতে করে সত্যি কথা বলতে ইউপিএসসি প্রিলিমস উনি পাস করেছেন, এটা এখন আর আমার বিশ্বাসযোগ্য হবে না, হজম হবে না। সে হাজমোলার পুরো মানে প্যাকেট, পুরো কৌটো খাইয়ে দিলেও আমার এটা হজম হবে না, আর ওনার যা কথাবার্তা শুনেছি। তো যাই হোক, তারপর যিনি লাইভে উঠলেন, কবিতা ম্যাডাম। তো আমি ম্যাডাম বলেই বলছি, সত্যি কথা বলতে ওনার কথাগুলো শুনে কি যে বলবো, আমি ভাবছি যে এই যে অফিসার, এ এতটা দুর্বল আমি ভাবতে পারিনি। মানে আমাদের এই ওয়াইটিতে আমি ঘোড়ামুখীকেই দেখেছি যে প্রচণ্ড দুর্বল, যে বাচ্চাদের মানে বাচ্চার মায়ের সাথে না পেরে বাচ্চাদের ওপর অ্যাটাক করে। একে দেখলাম ওই ঘোড়ামুখীকে ছাড়িয়ে আরও বেশি দুর্বল, যে কিনা মানে বড়দের সাথে না পেরে বাচ্চা অবধি চলে যায়। যিনি চাইল্ড, উনি শুনলাম উনি এই আর কি বাচ্চাদেরই শিশু সুরক্ষা এরকমই কোনো একটা ডিপার্টমেন্টে উনি কাজ করেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আন্ডারে, ঠিক আছে। তো সেখানে উনি কি করে একটা বাচ্চার ফিউচার নষ্ট করে দেওয়ার জন্য এরকম চক্রান্ত করতে পারেন। সত্যি কথা বলতে, যখন কবিতা ম্যাডাম কথাগুলো বলছিল, মানে ওনার কথা শুনে না বুকটা পুরো চিড়ে যাচ্ছিল, যে আমার বাচ্চাটার দোষ কী ছিল, আমার বাচ্চাটার দোষ কী ছিল? শুধু এটুকুই দোষ যে সে আমার বাচ্চা আর আমার সাথে পারছে না, সেই জন্য আমাকে দাবানোর জন্য আমার বাচ্চার ওপর রিভেঞ্জফুল এরকম। ছি ছি ছি। মানে এই যে উনি, আমি দেখেছিলাম যে এই ঘোড়ামুখীর সাথে উনি মাতৃত্ব নিয়ে একটা মানে কথায় উনি বলেছিলেন যে হ্যাঁ আমাদের মাতৃত্ব নিয়ে কাটাছেড়া হয়। আমার মনে হয় উনিও মাতৃত্বর মানে বোঝেন না। সন্তান জন্ম দেওয়া, জন্ম দিয়ে সেই সন্তান রাখতে পারা না পারা, এগুলোর সাথে কোনো রকমভাবে মাতৃত্বের কোনো 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 মানে সম্পর্ক নেই, দূর দূরান্তের সম্পর্ক নেই। তো যাই হোক, আজকে এখন এই মুহূর্তে আমি সবার আগে তামান্নাকে আশীর্বাদ দিয়ে ভরিয়ে দিতে চাই। আর আপনাদেরকেও বলবো, আমার মতো যত মারা আছেন সবাই, মা বলুন বা ওর থেকে সবাই আমরা বড়ই হব তামান্না থেকে, তামান্নাকে আমরা আশীর্বাদে ভরিয়ে দিই, যাতে কোনো রকম এই ধরনের অসভ্য মহিলার কোনো কুদৃষ্টি পর্যন্ত ওর ওপর না পৌঁছায়। তামান্না আমাদের মানে রাজ্যের তথা আমাদের দেশের ভবিষ্যৎ। সে এত সুন্দর সুন্দর দেখলাম মেডেল নিয়ে এসছে, অলিম্পিয়াড থেকে মেডেল নিয়ে এসছে। হ্যাঁ, আসলে যে পড়াশোনা করতে পারে বা পড়াশোনা যে জানে, আমি এটা বলেছি যে তার জন্য না ভগবান তার জন্য ঠিক বেটার জায়গা করেই দেয়। তো শুনলাম যে স্কুলের থেকে তামান্নাকে বের করে দেওয়া হয়েছিল, রীতিমতো বাধ্য করা হয়েছিল। মেয়েটি এত কেঁদেছিল, এটা হয় স্বাভাবিক। এক ছোটোবেলা থেকে একটা স্কুলে পড়ছি, সেখান থেকে আমাকে অন্য কোনো কারণে ট্রান্সফার নিতে হলো আলাদা ব্যাপার, কিন্তু এরকমভাবে রীতিমতো অপমান করে বের করে দেওয়াটা, বাচ্চাটার মনের মধ্যে কীরকম এফেক্ট পড়েছিল যখন বলছিল যে কবিতা ম্যাডাম যে আমার বাচ্চা ওর কাছে ক্ষমা চাইতে চেয়েছিল, যে আমাকে ক্ষমা করে দাও আন্টি। মানে ভাবুন, তার কি দোষ আছে? সে এটা বলছে আমার মা যা করেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আন্টি।
ভাবতে পারেন? মানে ওই কথাগুলো শুনছিলাম না, গলার মধ্যে পুরো দলা পাকিয়ে আসছিল। তো যাই হোক, ভগবান তো তার জন্য আরও অনেক কিছু বেটার ঠিক করে রেখেছে, অবশ্যই সে সেটা পাবে। আরও বেটার স্কুলে গেছে, সেই স্কুলের নাম উজ্জ্বল করছে, শুনলাম সেন্ট জেভিয়ার্সে পড়ে। ভেরি গুড, ভেরি গুড, অনেক অনেক আশীর্বাদ তোমার প্রত্যেক কটা। তোমার ওই একটা আন্টি তোমার জন্য জাল বিছিয়েছে, তোমাকে আমরা হাজার হাজার আন্টিরা তোমাকে আশীর্বাদ দিয়ে মুড়ে রাখবো। কোনো দুষ্ট আন্টির নজর তোমার ওপর পড়বে না, ঠিক আছে? তুমি পড়াশোনা করে যাও মা। তো যাই হোক, ওনার কথাগুলো শুনে খুব কষ্ট লাগছিল, আর ভাবছিলাম যে কতটা মানে অভাগী হলে এরকমভাবে কোনো মায়ের সাথে না পেরে তার বাচ্চার উপর রিভেঞ্জফুল হতে পারে। ছি, শিক্ষা, এনার সাথে শিক্ষার কোনো দূর দূরান্তের সম্পর্ক নেই। একটা অসভ্য মহিলা ইনি একজন। ওনাকে একজন সরকারি কর্মচারী ভাবতে আমার খারাপ লাগছে। উনি নিজে মুখে বলছে যে ওয়াইটিতে আমরা কুটনামি করি। সত্যি ওনার চেয়ে তো বেটার যারা কিনা সামনে থেকে দেহ দেয়, এন্টারটেনমেন্ট দেয়, আর সামনে থেকে হাতে পয়সা নেয়। কোনো ছল ছাত্রী থাকে না তার মাঝখানে, কোনো ছল ছাত্রী থাকে না। গিভ অ্যান্ড টেক, ওটা আরও পরিষ্কার ইনকাম, আরও পরিষ্কার ইনকাম। এনার এইসব নোংরামি দেখছি, যে কিনা এত টাকা ইনকাম করে চাকরি করে, তার সত্ত্বেও তাকে ওয়াইটিতে থেকে এরকম করতে হচ্ছে। কতটা এমটি উনি, কেউ নেই মনে হয় ওনার সাথে সময় কাটানোর, বুঝতে পারছি কেউ নেই। সেই জন্য ওনাকে এইসব মানে এত ভালো চাকরি করেও তারপর এইসব কুটনামি করতে হচ্ছে, না একটা বাচ্চার ফিউচার নষ্ট করতে হচ্ছে। তার চেয়ে তো অনেক ভালো সামনে সে নাও, দাও, দেহ দাও, টাকা নাও, অনেক বেটার। যাই হোক, কবিতা ম্যাডাম অনেকগুলো নাম নিলেন সেখানে, তাদের মধ্যে কয়েকজনকে চিনি, কয়েকজনকে চিনি না, কিন্তু তাদের কীর্তিকলাপ, কার্যকলাপ শুনে মানে মনে হলো সে ডেসপারেট হাউসওয়াইফ যারা, তার চেয়েও ঊর্ধ্বে এরা। মানে ওয়াইটির মধ্যে ভিডিও করতে গিয়ে এরা যেভাবে জাল ফেলছে, তাতে আমি ভাবি যে এরা পার্সোনাল লাইফে করে কি। আর প্রত্যেকে ওয়েল টু ডু ফ্যামিলির, প্রত্যেকে, মানে অবাক হয়ে যাই আমি। সবার হাজব্যান্ডরা বেশ ভালো ভালো চাকরি করে, ভালো ভালো তাদের ইনকাম সমস্ত রয়েছে, তার সত্ত্বেও এগুলো কেন? মানে এতটা হাহাকার মনের মধ্যে, এতটা শূন্য স্পেস, যে কেউ মানে সমাজে কেউ এদেরকে কোনো দাম দেয় না, স্থান নেই কোনো, সেই জন্য এইসব করে। আমার তো তাই মনে হচ্ছে এখন কবিতা ম্যাডামের কথাগুলো শুনে। কবিতা ম্যাডাম যেটা বললেন যে ওনার সন্তানের ছবি, তার মধ্যে মালা লাগিয়ে রিপ লিখে পৈশাচিক আনন্দ পেয়েছে এই শিক্ষিত সরকারি অফিসার, ভাবতে পারেন? কি বলবো। আর অবাক হয়ে গেলাম যে একটি বাচ্চা ওই 11 বছরের একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার সম্পর্ক করে, অবৈধ সন্তান করে, তাকে ডাস্টবিনে পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে। আমি ভাবি এগুলো মাথার থেকে আসে কোথার থেকে, কি করে মাথার থেকে আসে? কতটা ফ্রাস্ট্রেশন থাকলে মানুষ এই ধরনের গল্প বানায়। তো যাই হোক, তারপর দেখলাম এই আমাদের শিক্ষিত অফিসার, তার লাইফটা পুরোটা দেখেছি। তো উনি ফার্স্টে একটাই কথা বললো যে আমাদের এখানে ওয়াইটিতে এখন কিছু মানে ফ্যাসিস্ট আর কি একজন এসছেন, যে কিনা ল অ্যান্ড অর্ডারকে নিজের হাতে করতে চাইছেন, মানুষকে ফাঁসিয়ে দিয়ে। তো তারপর উনি বললেন ওনার ডেমোক্রেটিক অধিকারের কথা, যে যতই যাই হোক আমাদের তো ডেমোক্রেটিক অধিকার রয়েছে। অবশ্যই ডেমোক্রেটিক অধিকার, রিয়েলি তার মানে বোঝেন? তাহলে তামান্নার ওই স্কুল থেকে পড়ার অধিকারটা কেন ছিনিয়ে নিলেন? ওর মা যা করেছে তার জন্য ওর মায়ের সাথে লড়ুন আপনি, কিন্তু মা, তার উপর ওর মায়ের এগেনস্টে, ওর মায়ের ওপর যেসব অ্যালিগেশনগুলো দিয়েছেন, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি যে স্কুলে বলেছেন যে ওর মা নাকি প্রস্টিটিউট, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? উইদাউট এনি এভিডেন্স আপনি জাস্ট নিজের ক্ষমতার অপব্যবহার করে একটা বাচ্চাকে একটা স্কুল থেকে বিতাড়িত করে নিজের ডেমোক্রেটিক অধিকার ফলিয়ে দেখালেন। শেম অন ইউ। প্রতিটা বাচ্চা, আমাদের দেশের সর্বশিক্ষা অভিযানের অনুযায়ী প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা
স্কুলে ভর্তি হওয়ার অধিকার আছে। সেক্ষেত্রে বড় থেকে বড় স্কুলেও স্পেশাল চাইল্ডদেরও ভর্তি করার অধিকার আছে। মানে স্পেশাল চাইল্ডরা যদি চায় তাদের অধিকার ফলিয়ে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে অধিকার ফলিয়ে তারা সেখানে ভর্তি হতে পারে। সেক্ষেত্রে একটা বাচ্চাকে স্কুল থেকে বিতাড়িত করলেন এটা বলে তার মা দেহ ব্যবসায়ী। তো স্পেশাল চাইল্ডের কথা কি বলবো, আপনি তো একজন স্পেশাল চাইল্ড, তার সেক্সুয়াল আর্জ নিয়ে পর্যন্ত মাথা ঘামিয়ে সেই বাচ্চাটিকে আরেকটি বাচ্চার সাথে শুইয়ে দিয়ে তাদের অবৈধ সন্তান বার করে তাকে ডাস্টবিনে ফেলে এসছেন। কোন ডাস্টবিন ম্যাডাম? যার মধ্যে আপনি আপনার মন মানসিকতা আর মস্তিষ্ক এগুলোকে জমা রাখেন, সেই ডাস্টবিনে? সেই ডাস্টবিনের থেকেও নোংরা আপনার মন। তো যাই হোক, আপনি বললেন যে 2 বছর ধরে আমরা ওয়াইটিতে আছি, সবার সাথে একের অপরের সাথে বন্ডিং আমাদের রয়েছে, খোটাখুটি কোন সংসারেই না লাগে, সবার সাথেই হয়। তো আপনি বন্ডিং করেছেন, এমন বন্ডিং করেছেন, আবার তাদের পেছনে বাঁশ দিতেও আপনি 2 মিনিট চিন্তা করেননি। আপনি একজন এমন মানুষ যে কিনা যার বিরুদ্ধে এফআইআর করেছেন তার সাথেই একই স্ক্রিনে উঠে নাচানাচি করছেন। তো যদি সত্যিই আপনি খোটাখুটির কথা এতই চিন্তা করেন, যে জানেন যে হ্যাঁ একটা জায়গায় একসাথে থাকতে গেলে খোটাখুটি মানুষের লাগে, তাহলে সেম জিনিসটা আপনি ম্যাডামের ক্ষেত্রে কেন করলেন না? ম্যাডামের সাথেও তো আপনার হয়তো খোটাখুটিই ছিল, একটু খোটাখুটি। উনি তো ওনার তরফের চেষ্টা করেছিলেন, বলেছিলেন যে আমি ওকে খুব ভালোবাসি, আপনার নাম ধরে বলেছিলেন। তাহলে সেক্ষেত্রে কেন আপনি সেটাকে খোটাখুটি বলে নিজেদের মধ্যে মিটিয়ে নিলেন না? কাকে চু বানাচ্ছেন? সঙ্গীতা ম্যাডামের প্রচেষ্টা আমরা কিন্তু সবাই দেখেছি, আর সেই প্রচেষ্টার প্রত্যুত্তরে আপনি যেভাবে ঔদ্ধত্যপূর্ণ উত্তর দিয়েছিলেন তাতে শুধুমাত্র আপনার ইগোর প্রদর্শনী হয়েছিল, যার ফল আজকে আপনি পাচ্ছেন আর ভবিষ্যতেও পাবেন। আপনি বললেন যে যাদের সাথে আমাদের সম্পর্ক খোটাখুটি লাগে আর তাদের জন্য লুকিয়ে কাঁদি, অথচ কুটনামি করে তার উইক পয়েন্টটা বার করে সেটাকে বলি। মানে কত বড় অসভ্য হলে মানুষ এই আপনার মতো হতে পারে? মানে ইফ অসভ্যতামি হ্যাড আ ফেস, অবশ্য আপনি তো সেটুকুও দেখাতে পারেন না, কালো স্ক্রিনের আড়ালে থাকেন, কারণ আপনার এই চোখে মুখে নৃশংসতা ফুটে উঠবে, সেই জন্যই আপনি মুখ দেখাতে পারেন না, এটাই মনে হচ্ছে। আপনার কথা দিয়েই আপনাকে সব বলছি, কোনো আলাদা জায়গা থেকে তথ্য তুলে আনছি না, আপনার বলা মুখের কথা থেকেই তার ইনার মিনিংগুলো বার করে নিয়ে আসছি। তো যাই হোক, আপনি বললেন যে অবজারভেশন পাওয়ার যদি ভালো হয় তাহলে আপনারা সমস্তটা বুঝতে পারবেন। তো হ্যাঁ, আমার তো অবজারভেশন পাওয়ার ভীষণ ভালো, সেই জন্য আপনাকে খুব তাড়াতাড়ি বুঝে গেছি, খুব তাড়াতাড়ি। একটু প্রথমটা অসুবিধা হয়েছিল, তারপরে বুঝে গেছি। আপনি বললেন যে যদি অবজারভেশন পাওয়ার ঠিক হয়, ভালো হয়, তাহলে দেখবেন যে প্রত্যেকটা লাইভে যে কথাগুলো হয় একটার থেকে আরেকটা কিন্তু কথায় ডিফারেন্স হয়, তাই তো? বললেন যে এখন যেটা বলা হচ্ছে তখন সেটা বলা হয় না। তো সেখানে আপনি উপমা দিলেন যে ধরুন একটা লাইভে বলা হলো যে আপনি কালো, পরের লাইভে আপনার আবার বলা হলো না আপনি কালো হতেও পারেন, তারপরের লাইভে হয়তো বলা হলো না আপনাকে তো কালো লাগছে না। তো এরকম বলছেন, ঠিক আছে? তো হতেই পারে যে ব্যক্তিকে প্রথম কালো দেখেছিলাম সে এখন ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করছে, সে আস্তে আস্তে তার স্কিনটা লাইটনিং হচ্ছে, সে তখন কালো ছিল, তারপর যে একটু ইউজ করলো ফেয়ার অ্যান্ড লাভলি, তখন মনে হলো না কালো ছিল কি, না কালো ছিল না, এখন তো এতটা কালো লাগছে না, আরও বেশি ফেয়ার অ্যান্ড লাভলি লাগালো, তখন দেখা গেল আদৌ কি কালো ছিল, তো অনেক লাগছে। এরকম করতে করতে সে একটা সময় ফর্সা হয়ে যাবে। তাহলে আমার প্রথম থেকে শেষ অবধি আমার যে স্টেটমেন্টগুলো সেটা ডিফারেন্ট হয়। কেন বলুন তো? কারণ মানুষ পরিবর্তনশীল। তো এই যে ফেয়ার অ্যান্ড লাভলিটা, এটা হচ্ছে গিয়ে ধরুন মানুষ নিজেকে পরিবর্তন করার জন্য কিছু পন্থা নেয়, সেটাকে আমি উপমা দিয়ে বোঝালাম। আপনি কালো দিলে বললেন, তো আমিও সেটাই বললাম যে আজ যখন প্রথম আপনি শুনেছিলেন যাদের কথা, আমি সীমা ধরিত্রীর কথা বলছি, প্রথম ওরা যেভাবে কথা বলতো, তারপর আস্তে আস্তে কথা বলা শুরু করলো
নিজেদের সামলাতে একদিন হয়তো এই গালাগালি খিস্তি যেটা নিয়ে ওদেরকে আপনারা সবচেয়ে বেশি অ্যাটাক করেন, এখন কিন্তু ওরা গালাগালি খিস্তি অত দেয় না, একটা সময় দিত। সীমার কথা বলছি আমি, যেহেতু সীমার ভিডিও রেগুলারলি দেখি, সীমা এখন আর মুখ খারাপ করে না বললেই চলে। তো হ্যাঁ, প্রথম তো করতো গালাগালি, তো তখন ও কালো মানুষটা ছিল, সেই কালো মানুষটা আস্তে 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 পরিবর্তন করে নিজে ফর্সা হয়ে গেল। তাহলে স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এটাই রাখা উচিত যে যেটাকে ঠিক সেটাকে ঠিক বলবো। যখন কালো দেখেছিলাম কালো বলবো, যখন আস্তে আস্তে সে তার স্কিন লাইটনিং হচ্ছে তখন সেরকমভাবে বলবো, দিয়ে সে যখন ফর্সা হয়ে যাবে তাকে ফর্সা বলবো। এই নয় কি তাকে কালো বলেছিলাম বলে আজ ফর্সা দেখছি বলেও আমাকে কালোই বলে যেতে হবে নিজের ক্ষণভঙ্গুর স্ট্যান্ড পয়েন্ট ঠিক রাখার জন্য। নো, স্ট্যান্ড পয়েন্ট এটাই হওয়া উচিত, ঠিককে ঠিক ভুলকে ভুল। আপনার স্ট্যান্ড পয়েন্ট আর এই ঘোড়ামুখী চম্পার দুজনের স্ট্যান্ড পয়েন্টের সাথে কোনো তফাৎ নেই। তারাও এটাই মনে করে যে একবার যাকে ভুল বলেছি তো ভুলই বলবো, কিন্তু দেখুন যখন দরকার পড়ে তখন গাধাকেও বাপ বানিয়ে নেয়, যেমন আপনাকে বানিয়েছে। আপনাকে ভালো করেই চেনে, তার মধ্যে আপনি একজনের বিরুদ্ধে FIR করেছেন, তার সত্ত্বেও আজকে আপনাকে গামছা তুলে নাচ দেখাচ্ছে আর আপনিও সেটা দেখে হাততালি দিচ্ছেন, বাহ। তো আপনি এখন সীমা ধরিত্রীকে ঝি বললেন, আবার এটাও বলে দিলেন যে ঝি মানে খারাপ অর্থে নিও না, ঝি মানে মেয়ে, খুব ভালো কথা, মেয়ে হিসাবেই বললাম। দিয়ে আপনি যা ওদের সম্পর্কে বলছেন, তাহলে এই 3 মাস মিশলেন কেন? আপনি তখন বুঝতে পারেননি? ওরা তো আজ থেকে গালাগালি দিচ্ছে না, এই নয় কি ওদের গালাগালি দেওয়া দেখে আপনি ওদের সাথে সম্পর্ক ছাড়লেন? ওরা তো প্রথম থেকেই দেয়, তাহলে তখন কেন সম্পর্ক করেছিলেন, তাদের সাথে মাখামাখি করেছিলেন? আজকে ওরা গালাগালি দিচ্ছে, গালাগালি মানে ধরুন আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করছে, সেটা কিন্তু ক্রাইম নয়, সেটা আনএথিক্যাল, বাট ক্রাইম করছেন আপনি উইদাউট এনি এভিডেন্স। আপনি বলছেন যে ওরা নাকি ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে ইনকাম করে, কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে? ক্রাইম আপনি করছেন। তো যাই হোক, এরপর আপনার একটা স্টেটমেন্ট আসলো, আপনি বললেন যে আমাকে একজন ভিখারি বলেছে। হ্যাঁ ঠিক আছে, ভিখারি বলেছে, আমার কোনো আপত্তি নেই তাতে। হ্যাঁ আমি ভিখারি, খালি হাতে এসছি, খালি হাতে যাব, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তো সেখানে আপনি জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে প্লিজ বলবেন am I wrong or am I right? তো আপনাকে আমি বলে দিই, ইউ আর রং, অ্যাবসলিউটলি রং। খালি হাতে এসেছেন আর খালি হাতে যাবেন তার মানেই আপনি ভিখারি নন। তাহলে কিন্তু এই যুক্তি যদি হয় তাহলে প্রত্যেকটা মানুষ ভিখারি হবে, কারণ প্রত্যেকেই খালি হাতে এসছে আর প্রত্যেকেই খালি হাতে যাবে। বাট আপনাকে ভিখারি এই কারণেই বলা হয়েছে কারণ আপনি মানুষের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজেস নেন। এবার ভিখারি যারা হয়, যারা লোকের কাছ থেকে হাত পাতে, কি করে? তারা কোনো কাজকর্ম করে না, আমি কিছু করব না, আমি অসহায়, আমাকে তোমরা দাও, তাকে হাত পেতে মানুষ টাকা দেয়, পয়সা দেয়, সে ভিখারি। খালি হাতে এসছি আর খালি হাতে যাব তাহলে তার মানেই সেটা ভিখারি, এটা নয়। আর এই আপনার যুক্তি, এই যুক্তি দিয়ে আপনি মানে শিক্ষা কমপ্লিট করে জ্ঞানের পথে চলে গেছিলেন, তীক্ষ্ণ বুদ্ধি। আপনি এই জ্ঞান নাকি অর্জন করেছেন? এই জ্ঞান আপনি অর্জন করেছেন যে মানুষ খালি হাতে এসছে খালি হাতে যাবে মানে ভিখারি? যারা কিছু না করে, কোনো কর্ম না করেই অন্যের কাছ থেকে অ্যাডভান্টেজ, ফেভার এগুলো নেয়, তারাও এক ধরনের ভিখারি। আপনি হয়তো সেইগুলো নিয়েছেন, তাই জন্য নিজেকে ভিখারি বলে অ্যাডমিট করছেন। তবে আপনার সাথে সবাইকে গুলিয়ে দেবেন না। আপনার যুক্তি অনুযায়ী তাহলে তো আমিও ভিখারি হয়ে যাব। কেন হব? আমি তো কারোর কাছ থেকে কোনো আনডিউ অ্যাডভান্টেজ বা কোনো ফেভার নিইনি। আমি খালি হাতে এসেছিলাম, আমি খালি হাতে যাব, এখানে কর্ম করব, সেই কর্ম অনুযায়ী চলবো, ঠিক আছে? আপনার মতো না ভুলভাল স্টেটমেন্ট দেয়। কোনো যুক্তি আছে আপনার কথায়? আপনি ভিখারি সেটা বলুন যে হ্যাঁ আমি ভিক্ষা নিয়েছি তাই আমি ভিখারি, খালি হাতে এসেছি আর খালি হাতে যাবো বলে ভিখারি নয়। নিজের চরিত্র অন্যের ওপর চাপাবেন না। আপনাকে বলা হয়েছে মোটা মাথা, একদম ঠিক বলা হয়েছে, একেবারে ঠিক বলা হয়েছে। আপনি নাকি UPSC ক্র্যাক করেছেন, প্রিলিমস, দেখাবেন তার প্রমাণ দেখাবেন। এরপর আপনি ল সম্পর্কে বললেন, ল সম্পর্কে কি আইডিয়া আছে, কি হ্যানা ত্যানা বলতে বলে গিয়ে আপনি বললেন যে আপনারা যাবেন গিয়ে রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার যে আছে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। তো সেই জ্ঞান সমৃদ্ধ করে আমরা ভারতবর্ষে বসে কি করব? সেটা কি আমাদের এখানে অ্যাপ্লাই হবে? তো যাই হোক, আপনি বলেছেন যে আপনাকে মাল বলা হয়েছে।
ও বাবা, মাল বলা হয়েছে, আপনাকে অবজেক্টিফাই করা হয়েছে। তো আপনার সামনেই যখন একটা মেয়েকে এডিবল বলা হলো, তার তো আপনি প্রতিবাদ করলেন না যে এই এডিবল কেন বলছিস, ও কি কোনো মাল, ও কি কোনো বস্তু যে এডিবল? মেয়েটি জিজ্ঞাসা করেছিল অ্যাম আই অডিয়েবল, মানে আমাকে কি শোনা যাচ্ছে? আপনার প্রিয় ভাই তাকে এডিবল বলেছিল, তো সেটা অবজেক্টিফাই করা হলো না? তো যাই হোক, আপনি আপনার লাইফে যে স্যাডিস্টিক প্লেজারটার কথা বলেছেন না, ওটা অ্যাকচুয়ালি আপনি নিয়েছেন। তামান্নার ভবিষ্যৎটা নষ্ট করে দেবেন বলে যেই স্টেপটা নিয়েছিলেন, সেটা আপনি নিয়েছিলেন নিজের স্যাডিস্টিক প্লেজারের জন্য, পৈশাচিক আনন্দের জন্য, যে মায়ের সাথে পাচ্ছি না তো তাহলে বাচ্চার লাইফটা এবার নষ্ট করে দিই। এইটা আপনি, তাই জন্য খুব ভালো করে স্যাডিস্টিক প্লেজার আপনি বোঝেন। আর দিদি, মানে সঙ্গীতা দিদি বলেই দিয়েছে যে সে চাইলে চ্যানেল বন্ধ করতে পারতো, কিন্তু উড়িয়েও দিতে পারতো, কিন্তু সে দেয়নি মানবিকতার খাতিরে। আর আপনি ফান্ডামেন্টাল রাইটসের কথা বলছেন, আপনি বোঝেন ফান্ডামেন্টাল রাইটসের মানে? যদি বুঝতেন তাহলে এই ঘোড়া চম্পার মতো মানুষদের সাথে দল গঠন করতেন না, যারা কিনা মানুষের ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাদের ভিডিওর মাধ্যমে, তাদের মেলাইন করে ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নেওয়ার চেষ্টা করে। আজকে আমার সন্তানের জন্ম পরিচয় জিজ্ঞাসা করেছে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, আমারটা তো ছেড়ে দিন। তাহলে ভাবতে পারেন, অবশ্য ভাববেন কি, আপনার আর ওর মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই, আপনি ওই দলেরই, সেই জন্যই ওই গামছা নাড়ানো দেখে হাততালি দিচ্ছিলেন। ছি, আপনি মহিলা হয়ে একটা মহিলাকে যা ছোট করেছেন সেটা মনে আর কেউ করতে পারেনি। আর আপনি বডি শেমিংয়ের কথা বলছেন, আপনার বডি শেমিং, তো আপনি এই যে মহিমা বলে আমাদের যে দর্শক আছে, তারও তো হেয়ার কাট নিয়ে কথা বললেন। তো হেয়ারটাও ম্যাডাম আমাদের শরীরেরই অঙ্গ, ওনার চুল উনি কীরকমভাবে কাট করবেন সেটা ওনার ব্যাপার। সেখানে আপনি বলার কে, যে কি একজন মহিমা ফহিমা আছে ওই যে চুলফুল এরকম কাটা, ওটা কিভাবে কি বললেন? ওটা শেমিং করলেন না? নিজেকে দেখুন আগে, আপনি গিরে বানবে ঝাঁককে দেখ। 3 মাস একসাথে কাজ করলেন সোমাসীমা ধরিত্রীর সাথে, যেই স্বার্থ চটলো ম্যাডামের সাথে অমনি ওরা খারাপ হয়ে গেল। আপনি বলছেন যে এফআইআর করা হয়েছে, সেটা নিয়ে এরকমভাবে বলা এটা ইল্লিগাল, সত্যি তাই? এই একটা উপমা দিয়ে, আপনার মতো জঘন্য উপমা দেবো না, এই মানে কিছু মানে মনে পড়ে যাবে, সোহম চক্রবর্তীর এগেনস্টে মারামারি করলো, তার জন্য যে একটা এফআইআর হলো, তো সেটা নিয়ে সংবাদ মাধ্যমে কথা হচ্ছে না? তো সেখানে আমাদের এখানেও যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সেগুলো না হয়েছে সেগুলো আমরা বলতেই পারি, কারণ তারাও কিন্তু ছোট লেভেলের হলেও পাবলিক ফিগার, নিজেদের জীবন যেরকমভাবে পাবলিক করছে, সে পাবলিক ফিগার হয়ে যাচ্ছে, তাদেরকে দৈনিক কিছু মানুষ দেখে। তো সেক্ষেত্রে তাদের এগেনস্টে যে এফআইআর জমা হয়েছে সেটা বললে কিছুই হবে না। যদি হতো তাহলে এই সোহম চক্রবর্তীর এগেনস্টে এফআইআর হয়েছে সেটা লোকে মানে নিউজ করে বলে দিচ্ছে, তাহলে তাদের প্রত্যেকের এগেনস্টে কোনো না কোনো অ্যাকশান নেওয়া যেত। কথাগুলো বুঝে বলুন। এখানে কোনো মানুষের পার্সোনাল লাইফ, যে নিজের লাইফকে কোনো রকমভাবে পাবলিক করে না, তার সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়নি। এমন মানুষের সম্পর্কেই দেওয়া হয়েছে যারা নিজেদের জীবন বেঁচে খায়, ঠিক আছে? আপনার যে ট্রু এডুকেশন হয়নি সেটা আপনার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। 3 মাস ধরে মিশলেন, দেখলেন নোংরা ছড়াচ্ছে, তার সত্ত্বেও তখন টপাটপ সেই নোংরাগুলো গিললেন, কারণ দরকার ছিল, প্রয়োজন ছিল। আপনি যে মিথ্যাবাদী সেটাও কিন্তু স্বীকার করে নিলেন। কেন দম ছিল না বলার যে না ভিডিও দেখি না? দম ছিল না? হোক, আপনার ভিডিওটা মানে লাইভটা শেষে একটা কথা শুনে মন প্রাণ জুড়িয়ে গেল, বললেন যে আমি আর ভিডিও করব না। সত্যি কথা বলতে, যে মুখ খুললে এরকম ভুলভাল কথা বলে তার মুখ না খোলাই উচিত। চাকরি পেয়েছেন, সে যেভাবেই হোক, যেভাবেই পাশ করুন আপনি, মানুষ রাটটাও মারে। শিক্ষা, প্রকৃত শিক্ষা যার হয়, তার দেখলেই বোঝা যায়, কথাবার্তা শুনলেই বোঝা যায়। আপনি একটা পরীক্ষা পাশ করে চাকরি পেয়েছেন, তার মানে যে আপনার প্রকৃত শিক্ষা হয়েছে এটা কিন্তু নয়। শিক্ষার পরিচয় আপনিই দিয়ে দিচ্ছেন। আপনি হয়তো রাট্টা মেরে পাশ করেছেন, সব মানে জাস্ট রাট্টা মেরে সব মুখস্থ করে, আপনার মুখস্থ বিদ্যা দিয়ে আপনি পড়াশোনা করে পাশ করেছেন, হতেও তো পারে, সেটাই তো মনে হচ্ছে, কারণ সত্যিকারের শিক্ষার পরিচয় তো আপনি দিতে পারছেন না। তো যাই হোক, আশা করি আর আপনার ভিডিও আসবে না, খুব ভালো হবে। বাদ বাকি নাচা কোদা আনন্দ সে তো আপনি আপনার লাইফে করতেই পারেন। যদি লাইফে কেউ না থাকে সেখানে লাইভে এসেও করতে পারেন, কোনো চাপ নেই তাতে, ঠিক আছে? তো যাই হোক, এই বলেই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।